পুরো ঘরের জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে আছে। হাতের ফোনটাও আছড়ে ভেঙে ফেলেছে প্রণয়। রাগের মাথায় রগগুলো দপদপ করছে। এখন মাথাটা ঠান্ডা করা প্রয়োজন। প্রণয় টাওয়েল আর 3/4 নিয়ে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ ধরে প্রণয়ের কল আর না আসায় অরুণী ভাবল হয়তো বিরক্ত হয়ে ফোন দিচ্ছে না, না দেওয়াই ভালো। অরুণী ফোনটা হাতে নিয়ে রুহিকে কল দিল। রুহি কল রিসিভ করতেই বলল, কি করিস? চা খায়। তুই? পড়তে বসেছিলাম, অনেকক্ষণ পরে তোকে কল করলাম। শোন, কাল সকাল 9টার সময় ভার্সিটি চলে আসিস, তারপর তোর অ্যাপ্লাইটা করে দেব। আচ্ছা, আসবো। আর শোন, একটা খুশির খবর আছে। কি? গেস কর আগে। রুহি একটু ভেবে বলল, কোথাও ঘুরতে যাচ্ছিস? না। তাহলে? আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, কাল বোধহয় দেখতে আসবে। বাহ, ছেলের ফটো দে। আমি নিজেই তো দেখি নাই, আমার কাছে ফটোও নেই। কালকে আসুক, তখন দেখিস। শোন, আমরা ভার্সিটিতে গিয়ে অ্যাপ্লাই করেই চলে আসব। আচ্ছা, আমি কিন্তু অনেক এক্সাইটেড, রুহি হেসে বলল। রুহির কথা শুনে অরুণীও হাসল। তারপর দুজনে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। মেয়েটার বয়ফ্রেন্ডকে অনেকক্ষণ জেরা করার পরও কোনো ক্লু পাওয়া গেল না। আর মেয়েটা তেমন কোনো শত্রুও নেই। তবে মেয়েটাকে মারার উদ্দেশ্য কী? প্রিয়ম এগুলো ভাবতে ভাবতে গাড়ি ড্রাইভ করছিল। আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে সে। একটু আগে পায়েল চৌধুরী বলেছেন আজকে তাড়াতাড়ি বাসায় ফিরতে। মায়ের কথা রাখতে আজ তাড়াতাড়ি বাসায় ফেরা। বাসায় পৌঁছে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখল বাবা মা একসাথে বসে তার জন্য অপেক্ষা করছে। প্রিয়ম মুচকি হেসে তাদের সামনে সোফায় বসে বলল, কি ব্যাপার? রাহাত চৌধুরী আর পায়েল চৌধুরী একসাথে বসে কি ভাবছে? প্রিয়মের কথা শুনে ওর মা বসা থেকে উঠে গিয়ে প্রিয়মের কান মুলে বলল, আমরা তোর বিয়ের কথা ভাবছি, কাল মেয়ে দেখতে যাব। ধুর মা, এখনই বিয়ে করব না। কেন প্রিয়ম, কি সমস্যা বিয়েতে? রাহাত চৌধুরী বললেন। আসলে বাবা, এত তাড়াতাড়ি প্যারা খাওয়ার ইচ্ছা নেই। প্রিয়মের কথা শুনে রাহাত চৌধুরী ঠোঁট টিপে হাসল। আর পায়েল চৌধুরী প্রিয়মের দিকে চোখ পাকিয়ে বলল, বাপ ছেলে দুটোই বদ, যা আমি আর কিছু বলবো না। এটা বলে পায়েল চৌধুরী নিজের রুমের দিকে যেতে নিলেই প্রিয়ম দ্রুত এসে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ও মাই ডার্লিং, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, কালকে মেয়ে দেখতে যাব, এবার খুশি? পায়েল চৌধুরী আর নিজের রাগ ধরে রাখতে পারলেন না। ছেলের দিকে ঘুরে কপালে একটা চুমু দিল। মায়ের আর ছেলের কাণ্ড দেখে রাহাত চৌধুরী বললেন, মা ছেলে একরকম, দুটোই আহ্লাদি। পায়েল চৌধুরী ভাব নিয়ে বলল, তো কি বাপ ছেলে একরকম হবে নাকি? হ্যাঁ, সেজন্যই আমার দল ভারী করতে হবে। আর কয়েকদিনের মধ্যে বউ আসলে আমার দলও ভারী হবে, রাহাত চৌধুরী বললেন। দেখা যাবে। এটা বলে পায়েল চৌধুরী রাহাত চৌধুরীকে ভেঙচি কাটলেন। প্রিয়ম নিশ্চুপে বাবা মায়ের খুনসুটি দেখতে লাগলো। রুহি সকালে নাস্তা করে বেরিয়ে পড়ল ভার্সিটির জন্য। ভার্সিটি পৌঁছে রুহি অরুণীকে কল দিতে ও বলল 5 মিনিট অপেক্ষা করতে। রুহি ক্যান্টিনে গিয়ে বসলো। অরুণী আস্তে আস্তে এখানে অপেক্ষা করবে। প্রণয় সারা রাত ঘুমায়নি, মেজাজ প্রচুর গরম হয়ে আছে, রাগের মাথায় রগ দপদপ করছে। কিন্তু তবু আজ ভার্সিটি যেতে হবে। এতদিন কিছু বলেনি, তাই যাচ্ছে তাই করবে নাকি? কত বড় সাহস, মুখের ওপর বলে দেয় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এত সহজ? আমিও দেখি কি করে অন্য কাউকে বিয়ে করে। এগুলো বিড়বিড় করে বলতে বলতে প্রণয় ভার্সিটিতে ঢুকলো। ভার্সিটিতে ঢুকে ক্যান্টিনে গিয়ে বসলো। 1 কাপ কফি খেতে খেতে অরুণীর অপেক্ষা করতে লাগলো। হঠাৎ সামনের টেবিলে রুহিকে দেখে মনে হলো মেয়েটাকে আগে কোথাও দেখেছে মনে হয়, কিন্তু কোথায় মনে পড়ছে না। কিছুক্ষণ ভাবার পর মনে পড়ল এই মেয়েটাকে অরুণীর সাথে দেখেছে সে। মেয়েটা এখানে কি করে, কার জন্য অপেক্ষা করছে? আচ্ছা, ওর কাছে অরুণীর বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ও কিছু বলবে? এগুলো ভাবতে ভাবতে প্রণয়
গিয়ে রুহির টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি মিস, আমি কি এখানে বসতে পারি? রুহি প্রণয়ের দিকে তাকিয়ে বলল, জি বসুন। প্রণয় অনুমতি পেয়ে বসে পড়ল। তারপর কিছুটা সংকোচ নিয়ে জিজ্ঞেস করল, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? জি, আমার বান্ধবীর জন্য। রুহির কথা শুনে প্রণয় মনে মনে বলল, হয়তো অরুণীর জন্য অপেক্ষা করছে। আচ্ছা, জিজ্ঞেস করে ফেলি। ও আচ্ছা, আপনি কি অরুণীর জন্য অপেক্ষা করছেন? জি, কিন্তু আপনি জানলেন কি করে? মনে হলো তাই আর কি। আচ্ছা, একটা প্রশ্ন করি। জি করুন। অরুণের কি বিয়ে ঠিক হয়েছে? রুহি কিছু বলতে যাবে তার আগে অরুণী এসে বলল, চল। রুহি অরুণীকে দেখে দাঁড়িয়ে গেল, সাথে প্রণয়ও দাঁড়ালো। অরুণী প্রণয়কে দেখেও না দেখার ভান করে অন্যদিকে চেয়ে রইল। রুহি আর অরুণী চলে যেতে নিলেই প্রণয় বলল, অরুণী, তোমার সাথে কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই, আর আপনার কথা শোনার মতো সময় নেই। প্রণয় খপ করে অরুণীর হাত ধরে বলল, শুনতে হবে কথা। এতদিন যা ইচ্ছে করেছ, কিছু বলিনি, আজ চুপ করে থাকতে পারবো না। কি শুরু করেছো তুমি? হাত ছাড়ুন। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবেন না। অবশ্যই করব। আমার কথা উত্তর না পেলে আরও ভয়াবহ কিছু করব। মাইন্ড ইট। অবস্থা বেদগতিক দেখে অরুণী বলল, ঠিক আছে, আমি অফিস রুম থেকে আসছি, এখানে অপেক্ষা করুন। প্রণয় অরুণীর হাত ছেড়ে দিয়ে বলল, এখানেই আছি। অরুণী প্রণয়ের দিকে না তাকিয়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। ওর সাথে রুহিও বের হলো। রুহির মাথায় কিছু ঢুকছে না, হচ্ছেটা কি? রুহি ভ্রু কুচকে অরুণীকে জিজ্ঞেস করলো, কাহিনী কী রে অরু? আরে আর বলিস না, ভার্সিটির প্রথম দিন থেকেই আমার পেছনে পড়ে আছে। বারবার রিজেক্ট করেছি, কিন্তু আজ তো একটা বেহায়া। কাল বলেছিলাম যে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এমন করছে। ও, এই জন্য তুই আসার কিছুক্ষণ আগে আমার সামনে এসে বলছিল, তোর বিষয়ে জিজ্ঞেস করছিল। তুই কি কিছু বলেছিস? বলতে পারলাম কই, তার আগেই তুই চলে আসলি। যাক, ভালো হলো। দুজনের কথা বলতে বলতে অফিস রুমে আসলো, তারপর অ্যাপ্লাই করে বেরিয়ে আসলো। 5 দিন পরই রেজাল্ট দেবে। অফিস রুম থেকে বেরিয়ে অরুণী বলল, রুহি, তুই গিয়ে রেডি হয়ে আমার বাসায় চলে আয়, আর আমি ওই পাগলকে কিছু কথা শুনিয়ে আসি। আচ্ছা। তারপর রুহি বেরিয়ে গেল আর অরুণী ক্যান্টিনে চলে গেল। প্রণয়ের সামনে গিয়ে বসলো, তারপর বলল, জি বলুন, কি বলবেন? এগুলোর মানে কি? বিয়ের বয়স হয়েছে, বাবা মা চাইছে বিয়ে দিতে, তাই আমিও রাজি হয়ে গেলাম। তাহলে আমার ভালোবাসা কি কোনো দাম নেই? আচ্ছা, আমি কি কখনো আপনাকে ইঙ্গিত দিয়েছি অথবা ইশারায় বুঝিয়েছি যে আমি আপনাকে পছন্দ করি বা অন্য কিছু? সবসময় আমি ইগনোর করেছি। ভালোবাসাটা আপনার একতরফা ছিল। আমার আপনার প্রতি কোনো ফিলিংসই ছিল না। তবুও আপনি বাড়াবাড়িগুলো থামাননি। যাই হোক, ভালো থাকবেন, আসি। এটা বলে অরুণী উঠে চলে যেতে নিলেই প্রণয় ধরা গলায় বলল, ভালো থেকো, নতুন জীবনে সুখী হয়েও। পৃথিবীতে সবচেয়ে কষ্ট হলো একতরফা ভালোবাসা। অপরপক্ষ থেকে কোনো সাড়া না এলেও অবাধ্য মন কিছুতেই মানতে চায় না, শত উপেক্ষা আর অবহেলা নিয়েও ভালোবেসে যায়। প্রণয় শার্টের হাতায় চোখের পানি মুছে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। ভালো লাগছে না, পাঁজরটা ভেঙে যাচ্ছে, চোখের পানিরা বাঁধ মানছে না। প্রণয় গেটের সামনে আসতেই মিনহা ওর সামনে এসে বলল, কিরে, যাচ্ছিস কই? ক্লাস করবি না? না রে, ভালো লাগছে না। মাহিন প্রণয়ের চেহারার দিকে তাকিয়ে আঁতকে উঠে বলল, কিরে, কি হয়েছে তোর? এই অবস্থা কেন তোর? কিছু না, ছাড়, বাসায় যাচ্ছি। না, এইভাবে তুই যেতে পারবি না। কি হয়েছে বল? না বললে এক পাও নড়তে পারবি না। প্রণয় কিছু বলতে যাবে তার আগেই ফারদিন এসে বলল, কিরে, তোরা এখানে কি করিস? দেখ না, ওর জানি কি হয়েছে। কিছু বলছে না, আজকে নাকি ক্লাস করবে না। ফারদিন প্রণয়ের মুখের দিকে তাকিয়ে দেখল প্রণয় নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে আছে। ফারদিন প্রণয়কে হালকা ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তোর প্রণয়? কিছু না, তোরা ক্লাসে যা, আমাকে যেতে দে।
ওই মেয়েটা কি কিছু বলেছে তোকে? মিনহা রেগে বলল। চল তো, আজকে ওর যদি 2-4টা থাপ্পড় না লাগায়। এটা বলেই ফারদিন অরুণীর ক্লাসের দিকে হাঁটা ধরলেই প্রণয় ফারদিনের হাত ধরে ফেলল। তারপর ফারদিনকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কি করব আমি বল? আমার দম বন্ধ হয়ে আসছে। ও আমায় ভালোবাসেনি। ফারদিন অনুভব করলো ওর ঘাড়ের ওপর প্রণয়ের 2 ফোঁটা চোখের পানি পড়েছে। সেই সাথে বন্ধুর কষ্টটাও বুঝতে পারছে। বস্তুত আর কেউ জানুক আর না জানুক, ওরা জানে তাদের এই বন্ধুটি ওই মেয়েটাকে কতটা ভালোবাসে। তবু তার সাথে কেন এমন হচ্ছে? স্বচ্ছ ভালোবাসা কি সবসময় অপূর্ণ রয়ে যায়? ফারদিন প্রণয়ের চোখ মুছে দিল। মিনহা প্রণয়ের হাত ধরে বলল, চল ওর বাবা মায়ের সাথে কথা বলি। না রে, দরকার নেই। আমি চাই ও সুখে থাকুক। আমাকে তো ও ভালোই বাসে না। আমার সাথে ও সুখে থাকবে না। ও যার সাথে থাকুক, ভালো থাকুক। আমি যাচ্ছি, তোরা ক্লাসে যা। এটা বলে প্রণয় ভার্সিটি থেকে বের হয়ে নিজের বাসার দিকে চলে গেল। নাতাশা কল ওয়েটিং দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা ধরে। এত কার সাথে কথা বলছে মেয়েটা? আকাশ মনে মনে ভাবল, এবার শেষবার একবার না রিসিভ করলে ওর হসপিটালে চলে যাবে। এটা ভেবে কল দিতে এবার নাতাশা রিসিভ করলো। নাতাশা রিসিভ করতেই আকাশ রেগে বলল, ওয়েটিংয়ে কেন তোমার ফোন? কার সাথে কথা বলছিলে? ভাইয়ার সাথে। আর তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? ফোন ওয়েটিংয়ে থাকার মানে এই না আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলছি। নাতাশাও পাল্টা রেগে জবাব দিল, আচ্ছা সরি। আচ্ছা আজকে ডেটে যাবে? না, আজকে পারবো না, ডিউটি আছে। আমারও তো অফিস ছিল, কিন্তু আমি ছুটি নিয়েছি। তুমিও নাও। সম্ভব না আকাশ, আজকে পারবো না, কালকে হলে পারবো। কাল ছুটি নিও। ওকে, বাই, পেশেন্ট আসছে। এটা বলে নাতাশা কুট করে ফোন কেটে দিল। নাতাশা ফোন রাখার পর আকাশ মন খারাপ করে বসে রইল। ইদানিং নাতাশা ওকে প্রচুর ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু আগে এমন হতো না। আকাশ কথাটা না বলতে চাইলেও নাতাশা জোর করেই কথা বলতো। প্রিয়ম একটা ফাইল দেখতে দেখতে হঠাৎ রিশাদকে ডাক দিল। রিশাদ, জি স্যার। তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো করেছো? জি স্যার, কিন্তু মেয়েটার কল লিস্ট চেক করে সন্দেহজনক কোনো রেকর্ডিং পাইনি। আচ্ছা রিশাদ, তোমার কি মনে হয় মেয়েটাকে কে মারতে পারে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না স্যার, কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটাকে ওর কাছের কেউ মেরেছে। কারণ যখন মেয়েটাকে মারা হয় তখন বাসায় কেউ ছিল না, আর মেয়েটাও একা ছিল। কেউ কি করে জানবে যে মেয়েটা বাসায় একা? আর তুমি খেয়াল করেছো কি না জানি না, মেয়েটার রুমে যখন ইনভেস্টিগেশনের জন্য গিয়েছিলাম তখন টেবিলে 2টো চায়ের কাপ দেখেছিলাম। যদি অচেনা কেউ হয় তাহলে ও কেন চা করবে? বুঝতে পারছো? জি স্যার। তাহলে কাপ দুটো ফরেন্সিক টেস্টে দিয়ে দিলেই তো হয়। দিয়েছি, কিন্তু একটা কাপে মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পেলেও অন্য কাপে কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। যেই খুনটা করেছে খুব চালাকি করেই করেছে। আচ্ছা স্যার, আমরা আরেকবার মেয়েটার ঘরে দেখতে পারি যদি কিছু পাওয়া যায়? হ্যাঁ, হাতের কাজটা শেষ করি তারপরে যাব। জি স্যার। রিশাদ গিয়ে নিজের চেয়ারে বসলো আর প্রিয়ম একটা ফাইল ঘাঁটতে শুরু করলো। রুহি মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। চুল মুছতে মুছতে ঘরে এসে আয়নার সামনে দাঁড়াতে নিজের মলিন মুখটা দেখতে পেল। সারাদিন যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, একা হলে ভেতরটা মুচড়ে ওঠে। একাকিত্ব ভেতরটা গ্রাস করে ফেলে। কি অদ্ভুত যন্ত্রণা, না বলা যায় না সওয়া যায়। পৃথিবীতে এমন কিছু যন্ত্রণা আছে যেটা বলাও যায় না, সওয়াও যায় না, গলার কাছে কাটার মতো বিঁধে থাকে। রুহি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঝাড়তে লাগলো। হঠাৎ ড্রয়িং রুমে কারোর গলার আওয়াজ পেয়ে রুহি বাইরে বের হতেই দেখতে পেল ওর বড় ফুপু এসেছে। ও ফুপুকে দেখে সালাম দিয়ে ভেতরে চলে যেতে নিলেই ফুপু বলল, কী রে রুহি, কী অবস্থা তোর? জামাই নাকি ঘর থেকে বাইর করে দিয়েছে?
ফুপুর কথা শুনে সাথে সাথেই রুহির চোখে পানি চলে এলো। রুহি চোখ বন্ধ করতে এক ফোঁটা পানি ওর চিবুক বেয়ে নিচে পড়ল। রুহি বাম হাতে নিজের চোখ মুছে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুহির দরজা বন্ধ করতে রুহির ফুপু রুহির মাকে বলল, কি গো ভাবি, এখন মেয়েরে নিয়া কি করবা? ঘরে রেখে দিবা নাকি? ওই ছেলে কি আর নিবা তোমার মেয়েকে? রুহির মা রেগে বলল, কি শুরু করলে মালতী? বাসায় এসেছো, ভালো মন্দ খাও, আরাম করো, আমার মেয়েকে নিয়ে পড়েছ কেন? আমার মেয়ে ঘরে রেখে দিই নাকি আবার বিয়ে দিই তা তোমার দেখতে হবে না, ওর বাপ মা মরে যায়নি। রুহির মায়ের কথা শুনে রুহির ফুপুর মুখ বাঁকা করে বলল, আমি কি ওর খারাপ চাই নাকি? এমন জোয়ান মেয়ে ঘরে রাখা ঠিক না। আবার বিয়ে দাও, আর না হলে ওর স্বামী নিয়ে মীমাংসা করো। রুহির মা এ কথার আর কোনো উত্তর না দিয়ে কিচেনে চলে গেল। আর রুহির ফুপু রুহির বাবার রুমে গেল ওর বাবার সাথে কথা বলতে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে রুহি মনে নেই। ফোনের শব্দে রুহির ঘুম ভেঙেছে। ফোন হাতে নিয়ে দেখল অরুণী কল দিয়েছে। রুহি ঘড়িতে দেখল বিকেল 5টা বাজে। ও ফোন রিসিভ করতে অরুণীর রাগী কণ্ঠ ভেসে এলো, কী রে তুই কই? আমার বিয়ের পরের দিন আসবি নাকি? দোস্ত ঘুমিয়ে গেছিলাম, একটু ওয়েট কর, আসছে। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা। রুহি ফোনটা রেখেই ফ্রেশ হয়ে নীল রঙের শাড়ি পরল। শাড়ির সাথে ম্যাচিং করে হিজাব পরে বাইরে বেরোতে আসতেই দেখল ওর ফুপু আর মা একসাথে বসে টিভি দেখছে। রুহি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, অরুণীর বাসায় যাচ্ছি, আজ ওকে দেখতে আসবে, ও যেতে বলেছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। আচ্ছা। এটা বলে একটু এগোতেই রুহির ফুপু বলল, এমন আজ সন্ধ্যায় কোনো মেয়ে বাসা থেকে বের হয় না, আর যেগুলো বের হয় সেগুলোই ধর্ষণ হয়। রুহি, তুই ঘরে যা, বের হওয়া লাগবে না, বান্ধবীরে তো দেখতে আসছে, বিয়ে তো তোর আর হচ্ছে না, ঘরে যা তুই। রুহির মা কিছু বলার আগেই রুহি বলল, ফুপু বাসায় এসেছেন, ভালো কথা, ভালোভাবে থাকেন, তবে খবরদার আমার বিষয়ে একদম খবরদারি করবেন না। যেখানে আমার বাবা মায়ের সমস্যা নেই সেখানে আমি আপনাকে গুনিও না। এটা বলে রুহি বেরিয়ে যায়। আর রুহির ফুপু বলল, তোর মতো মেয়ের কপালে এই জন্যই সুখ নাই, এজন্যই তোর নাগার তোরে ঘর থেকে বাইর করে দেয়। পায়েল চৌধুরী আর রাহাত চৌধুরী প্রিয়মের ওপর রেগে আছে, ও নাকি আসতে পারবে না, তাদের যেতে বলেছে। পছন্দ হলে কথা পাকাপাকিও করতে বলেছে। ছেলেপক্ষ সামনেই বসে আছে, তবে ছেলে আসেনি, কি একটা কাজ নাকি পড়েছে তাই। ছেলের বাবা মায়ের পছন্দ হলে আজকে আংটি পরিয়ে যাবে। অনেকক্ষণ কথাবার্তা বলে অরুণকে ছেলের মা আংটি পরিয়ে দিতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। 2 দিন অরুণী ভার্সিটিতে যায়নি। আত্মীয় স্বজন অনেকেই ছিল, তাই আর যাওয়া হয়নি। আজ যেতে হবে, একটা প্রেজেন্টেশন জমা দিতে হবে, তাই অরুণী রেডি হয়ে বেরিয়ে পড়ল। 7-8 বার হয়ে গেছে ফারদিন প্রণয়কে কল করছে, কিন্তু প্রণয়ের খবর নেই। 2 দিন ধরে ভার্সিটি আসছে না, সারাদিন বাসায় বসে থাকে। একটা মেয়ের জন্য জীবন দেবে নাকি? ফারদিনের রাগ হচ্ছে। ফারদিন রাগে কটমট করছে। ওর চেহারার দিকে চেয়ে মিনহা বলল, কি রে, কি হয়েছে তোর? এমন অ্যানাকন্ডার মতো ফোঁসফোঁস করছিস কেন? প্রণয় ফোন ধরে না, আল্লাহ জানে কি করে। আচ্ছা আরেকবার দে, এবার না ধরলে ওর বাসায় যাব। আচ্ছা। ফারদিন আরেকবার ফোন করতেই প্রণয় ফোন ধরল। প্রণয় ফোন রিসিভ করতেই ফারদিন বলল, কি রে, কই তুই? এতবার ফোন দিলাম, রিসিভ করছিস না কেন? ফোন দিচ্ছিস কেন সেটা বল। প্রণয় থমথমে গলায় বলল, তুই ভার্সিটি আয়, ভালো লাগছে না, আসবো না। আসলেই ভালো লাগবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছে। আচ্ছা। ফারদিন ফোন রেখে দিয়ে মিনহাকে বলল, প্রণয় আসছে। প্রণয় অনেক কষ্ট পাচ্ছে রে। তোরা মেয়েরা খালি কষ্টই দিস। আমি আবার কি করলাম? কি করিস নাই সেটাই বল। কতদিন ধরে বলছি চল বিয়েটা করে ফেলি, তোর তো কোনো আমলই নেই। কখন কিসের বিয়ে?
পরীক্ষা শেষ হোক, তারপর হলেই তো ভালো হয়। তো এখন করতে কি সমস্যা? পরীক্ষার পরে করলেও আমাকেই করবি, আর এখন করলেও আমাকে করবি। যে লাউ সেই কদু। বুঝেছি। কি বুঝলি? তুই একটা কদু। এটাই বলে মিনহা হাসা শুরু করলো। ফারদিন ওর পিঠে কিল দিতে যাবে, তার আগের মুহূর্তে তুর্য এসে বলল, প্রণয়, সাথী ওরা আসেনি? প্রণয় আসছে, আর সাথী এখন আসেনি সিলেট থেকে, ফারদিন বলল। ফারদিন বলতে বলতেই প্রণয় চলে এলো। প্রণয় এসে ওদের সাথে বসতেই মিনহা বলল, প্রণয়, তোর হায়াত আছে। আর দিদি বলে, যদি কারোর নাম নেওয়ার সাথে সাথে সে হাজির হয়ে যায়, তাহলে নাকি তার দীর্ঘ হায়াত আছে। আমার আবার হায়াত কথাটার প্রণয় বিড়বিড় করে বললেও ওরা শুনতে পেল। তুর্য প্রণয়ের কাঁধে হাত রেখে বলল, ছাড় তো, অনেক দিন তুই গান করিস না, আমাদের সবার জন্য আজকেই গাইতে হবে। না রে, বুট ঠিক নেই, ভালো লাগছে না। আরে তুই ওর কথা শুনছিস কেন? তুই গিয়ে গিটার নিয়ে আয়। ফারদিন তুর্যকে একটা বলতেই তুর্য চলে গেল গিটার আনতে। প্রণয় বিরক্তিতে কপাল কুঁচকে বলল, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু ফারদিন। হ্যাঁ, তো কি হয়েছে? বাড়াবাড়ি আমরা করব না তো কে করবে? প্রণয় আর কিছু বলল না। তুর্য গিটার এনে প্রণয়ের হাতে দিল। প্রণয় গিটারে সুর তুলে গান গাওয়া শুরু করলো। এই মন তোকে দিলাম, এই প্রেম তোকে দিলাম, এই মন তোকে দিলাম, এই প্রেম তোকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোকে দিলাম, এই প্রেম তোকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো নাকি আমার ছবি। আমি মানতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোকে দিলাম, এই প্রেম তোকে দিলাম। গানটা শেষ করে প্রণয় চোখ খুলতেই সবাই করতালি দিল। ক্লাসমেট আর জুনিয়ররা তো মুগ্ধ। প্রণয় সবার দিকে তাকিয়ে একটু হেসে উঠে গেল। এই হাসির অর্থ এই গান কাকে উদ্দেশ্য করে সেটা আর কেউ না জানলেও ওর বন্ধুরা জানে। দূরে দাঁড়িয়ে অরুণীও প্রণয়ের গান শুনছিল। কি আশ্চর্য, তাই না? গানটা যার জন্য গাওয়া হয়েছে তার মন ছুঁতে না পারলেও বাকি সবার মন ছুঁয়ে গেছে। অরুণী ভার্সিটি থেকে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে প্রণয় বলল, ওহে, কি করলে বলো পাবো তোমারে, রাখিব আখিতে আখিতে। অরুণী পেছনে তাকিয়ে দেখল প্রণয় ওর পেছনে এসে দাঁড়িয়েছে। অরুণী ওর বাম হাতের অনামিকা আঙুলটা তুলে ওর সামনে ধরে বলল, কাল আংটি বদল হয়ে গেছে, আর কিছুতেই পাওয়া সম্ভব না। প্রণয় মলিন হেসে বলল, সারা জীবনের জন্য অন্য কারোর হয়ে যাচ্ছ, চাইলেই পারতে আমার হতে। আচ্ছা, আমার মধ্যে কিসের কমতি ছিল যে ভালোবাসা তো দূরের কথা, করুণাও হলো না? করুণা করে হলেও কখনো ভালো করে কথা বলতে। কি পাপ করেছিলাম আমি যে আমাকে কষ্ট পেতে হচ্ছে? প্রণয় শার্টের হাতায় চোখ মুছে বলল, একটু রিকোয়েস্ট করব, রাখবে? কখনো তো কোনো আবদার রাখোনি, এই আবদারটা রেখো প্লিজ। বলুন, আজ আমার সাথে একটু থাকবে? আজই শেষ, এরপর আর আমি তোমাকে কোনোদিনও বিরক্ত করব না। অরুণী একটু ভেবে বলল, চলুন। রুহি সেই সকাল থেকে কাগজটা হাতে নিয়ে বসে আছে। কোনো অনুভূতি কাজ করছে না, মাথাটা ফাঁকা হয়ে গেছে। সকালে যখন রুহি নাস্তা করছিল তখন কুরিয়ারের একজন লোক এসে দিয়ে গেল এটা। রুহি খাম খুলতেই দেখতে পেল ডিভোর্স পেপার। সে তখন থেকেই এটা নিয়ে বসে আছে নিজের রুমে। রুহি পেপারটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসলো। তারপর একটা কলম নিয়ে কাগজটায় সাইন করে দিল। এটাই বাকি ছিল, আজ এটাও হয়ে গেল। রুহি কাগজে সাইন করে কাগজটা নিয়ে বাইরে এসে মায়ের হাতে কাগজটা দিয়ে বলল, এটা বাবাকে দিয়ে দিও, বলে দিও পোস্ট অফিসে দিয়ে আসতে। সাইন করেছিস? হ্যাঁ। বলেই রুহি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল আপন দৃষ্টি মেলে।
নিজেকে একলা লাগছে আজকাল। মনে হচ্ছে চারপাশে কেউ নেই। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, ঘুমোতে ইচ্ছে করে না। মন শুধু শান্তি চায়, কিন্তু হায়, শান্তি যে কোথাও নেই। আকাশ নাতাশার কেবিনে এসে দেখল ও কিছু একটা লিখছে। আকাশকে দেখে বলল, বসো। আকাশ বসতেই নাতাশা বলল, ডিভোর্স লেটার পাঠিয়েছ? হ্যাঁ, আজকেই পাঠালাম। গুড। তাহলে আমরা বিয়ে করব কবে? আরে এত চাপ নিচ্ছ কেন? করব তো বিয়ে, এত জলদি কেন? আর কত সময় লাগবে নাতাশা? অনেক দিন ধরে তুমি এগুলো বলছো, এবার বিয়ে করতে হবে। ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে আমার বাসায় পাঠিও। আব্বু আম্মু মেনে নিলেই বিয়ে হবে। মানে কি? আব্বু আম্মু না মানার কথা আসছে কেন? আর না মানলে কি তুমি আমায় বিয়ে করতে পারবে না? না। আকাশের রাগ উঠছে খুব। আকাশ রেগে কেবিন থেকে বের হতেই নাতাশা হাসতে লাগলো। এখন বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি সময়। অরুণী বাসায় ফিরেছে মাত্রই। এতক্ষণ প্রণয়ের সাথেই ছিল। প্রথম প্রথম অস্বস্তি লাগলেও পরে ঠিক হয়ে যায় প্রণয়ের কথায়। প্রণয় হাঁটতে হাঁটতে বলেছিল, অরুণী, আমাদের মধ্যে কথাকথিত কোনো সম্পর্ক নেই, তাই প্লিজ অস্বস্তিতে থেকো না। একদিনই তো, একদিনের জন্য হলেও বন্ধু ভাবতে পারো। কথা দিচ্ছি, বন্ধু হিসেবে অতটাও খারাপ হবে না। অরুণী প্রণয়ের কথাটায় হালকা একটু হেসেছিল। তারপর দুজনের কথা বলা শুরু করলো। নিজেদের স্কুল কলেজের ঘটনাও বলতে শুরু করলো। এইভাবে কথাবার্তা হাসাহাসি চলেছে পুরোটা সময়। সবটা প্রণয়ের জন্যই হয়েছে। বেশিরভাগ সময় ওই কথা বলেছে। তারপর ওরা মাওয়া ঘাটে গেছিল। সেখানে ইলিশ খিচুড়ি খেয়ে আস্তে আস্তে বিকেল হয়ে যাওয়ায় দুজনের বাসায় চলে আসে। যাওয়ার আগে প্রণয় অশ্রুসিক্ত নয়নে বলেছিল, আজকে দিনটা আমি সারা জীবন মনে রাখব। আর এই 1 মাসের মধ্যে আমি লন্ডন চলে যাব। তারপর আর আসবো কি না জানি না। আশা করি সব কিছু নিয়ে তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। এটা বলে প্রণয় চলে গেছিল। আর অরুণী নিজের বাসার দিকে চলে আসলো। আজকে থেকে দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। কখনো কি আবার দুজনের রাস্তা এক হবে? অরুণী ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে রুহিকে কল দিল। রুহি ফোনের পাশে থাকায় সহজে ফোন রিসিভ করে ফেলল। হ্যাঁ বল, কী করিস এখন? তেমন কিছু না, বসে আছি, ভালো লাগছে না। কেন? জানি না। আজ আকাশ ডিভোর্স পেপার পাঠিয়েছিল, আমি সাইন করে দিয়েছি। ভালোই হলো, এমনিতেও এটা হওয়ারই ছিল। এখন মন খারাপ না করে শক্ত হ আর নিজের জীবনটাকে আবার গুছিয়ে নে। রুহি মলিন গলায় জবাব দিল। এভাবে আরও কিছুক্ষণ কথা চলল ওদের মাঝে। আরও 5 দিন পর সকাল থেকে অরুণীদের বাসায় সবাই ব্যস্ত। কাল অরুণীর হলুদ ছোঁয়া গেল, আজ বিয়ে, তাই কাজিনরা বন্ধু বান্ধব সবাই ব্যস্ত। অরুণীর বাবা মাও ব্যস্ততা শেষ নেই। একমাত্র বিয়ে বলে কথা। নীলু, রাফা, অরুণীর কাজিন আর রুহি সহ মাত্র পার্লারে গেল। এদিকে প্রিয়মের সাথে প্রিয়মের মা রাগ করে আছে। প্রিয়ম এখনো থানা থেকে আসেনি। দুপুর 12টা বাজতেই চলল। এদিকে সব আত্মীয়রা অপেক্ষা করছে ওর জন্য। আর ওদিকে তিনি ক্রিমিনাল তাড়িয়ে বেড়াচ্ছেন। পায়েল চৌধুরী মনে মনে এতগুলো বকতে বকতে দরজার দিকে তাকাতেই দেখল প্রিয়ম এসেছে। প্রিয়ম মাকে দেখে মেকি হেসে বলল, আর বলো না, তুমি তো জানোই আমি কত ব্যস্ত থাকি। পায়েল চৌধুরী কপট রাগ দেখিয়ে বললেন, চুপচাপ ঘরে গিয়ে তৈরি হয়ে নে। 1 সপ্তাহ আগে যদি বইয়ের আঁচলের নিচ থেকে বের হয়েছিস তাহলে তোর খবর আছে। প্রিয়ম ভালো ছেলের মতো মাথা কাত করে নিজের রুমে চলে গেল, কিন্তু মনে মনে বলল, 1 সপ্তাহ কি মা, বৌভাতের পরের দিনই তুমিও আমাকে ধরে রাখতে পারবে না। তারপর প্রিয়ম রেডি হওয়া শুরু করলো। ওর বন্ধুরা আর ভাইরাও এতক্ষণে চলে এসেছে। ওরাই সাহায্য করছে রেডি হতে। আকাশ আর
ওর বাবা মা নাতাশাদের বাড়িতে এসেছে বিয়ের কথা বলতে। নাতাশা ওদের সোফায় বসিয়ে দিয়ে ভেতরে গেল নিজের বাবা মাকে ডাকতে। কিছুক্ষণ পরই ওর বাবা মা দুজনেই এলেন। তারা আকাশের বাবা মায়ের মুখোমুখি বসলেন। তাদের মধ্যে কুশল বিনিময় হওয়ার পর প্রথমে নাতাশার বাবাই বললেন, ভাই সাহেব, আপনার ছেলে নাকি এর আগেও এক বিয়ে হয়েছিল? হ্যাঁ, তবে মেয়ে ভালো না, তাই আমাদের আকাশ ডিভোর্স দিয়ে দিয়েছে, আকাশের বাবা বলল। ও, শুনলাম আপনার ছেলের আগের বউয়ের বাচ্চা হবে। তাহলে পেটের বাচ্চাটা কার? আমরা জানি না, আকাশও জানে না, সেটার জন্যই তো আকাশ ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দিলেই কি আর সব শেষ হয়ে যাবে? ওই মেয়ের বাচ্চা তো আকাশকেই বাবা বলবে, আর ওর সম্পত্তিরও ভাগ বসাতে চাইবে। এতক্ষণ আকাশ কথা না বলল, এখন মুখ খুলে বলল। আকাশ বিরক্ত হয়ে বলল, আঙ্কেল, ও বাচ্চা দিয়ে কিছুই করতে পারবে না, আমি সেই ব্যবস্থা করে ফেলব। আপনি শুধু বিয়ের কথা বলুন, দিন তারিখ ঠিক করুন। আমি তো তোমার কাছে আমার মেয়ে বিয়েই দেব না, তো দিন তারিখ কেন ঠিক করব? আকাশ রেগে বলল, কেন? প্রথমত, তোমার আগে এক বিয়ে হয়েছে, দ্বিতীয়ত ওই বউয়ের বাচ্চা হবে, তৃতীয়ত আমার মেয়ের জামাই হবার কোনো যোগ্যতাই দেখি না তোমার মধ্যে। আকাশ প্রচুর রেগে নাতাশাকে বলল, এসব কি নাতাশা? আমি কি করব বলো? বাবা মা না মানলে আমার কিছুই করার নেই। কিন্তু আমাদের মধ্যে তো এমন কথা হয়নি। তুমি বলেছিলে বাবা মা না মানলেও আমায় বিয়ে করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না। আকাশ রেগে একটা ফুলদানি আছড়ে ভেঙে ফেলল। তারপর বলল, আমিও দেখি তোর কি করে অন্য কারোর সাথে বিয়ে হয়। এটা বলে আকাশ বেরিয়ে যায়, সাথে আকাশের মা বাবাও। প্রিয়ম মোটামুটি তৈরি, জামাই সাজে দেখতে অনেক সুন্দর লাগছে। পায়েল চৌধুরী ছেলের কপালে চুমু দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার চাঁদের দিকে যাতে কারোর নজর না লাগে। প্রিয়ম কিছু বলার আগেই ওর একটা কাজিন রূপম বলল, ধুর খালা, তোমার চাঁদের দিকে মানুষ নজর দেয় না, তোমার চাঁদই মানুষের দিকে নজর দিয়ে কুল পায় না। রূপের কথা শুনে প্রিয়ম ওর ঠোঁট পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, চুপ কর তুই, বেশি কথা বলছি। রূপম এবারও প্রিয়মের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, তুই চুপ কর, একটু পর তোর বিয়ে, একটু লজ্জা শরম রাখ। দুজনে এমন মারামারি দেখে পায়েল চৌধুরী বললেন, তোরা দুজনেই চুপ কর আর নিচে আয়, আমরা এখনই রওনা হব। এটা বলে পায়েল চৌধুরী চলে গেল। এদিকে অরুণী বিছানায় বসে আছে সেজেগুজে। আজকে কেন জানি মনটা বলছে প্রণয়কে একবার দেখতে। কিন্তু কেন? এখন দেখতে চাওয়ার মানে কি? তবে অরুণী কিছুতেই নিজের মনকে মানাতে পারছে না। পানির তৃষ্ণার মতো আজ প্রণয়কে দেখার তৃষ্ণা পাচ্ছে অরুণীর। হঠাৎ করে মনে হচ্ছে বিয়েটা করা ঠিক হচ্ছে না। কিন্তু এই শেষ মুহূর্তে এসে কি করবে অরুণী? এখন কিছু করলে বাবা মায়ের সম্মান নষ্ট হবে। এবার কি হবে? অন্যদিকে প্রিয়মরা পৌঁছে গেছে কনে বাড়িতে। ভেতরে যেতে যেতে কেউ একজন জোরে জোরে বলে ওঠে, বউ পালিয়েছে। একথা শুনে প্রিয়মের বাবা চিন্তিত ভঙ্গিতে ভেতরে গেলেন। গিয়ে জানতে পারলেন আসলেই বউ পালিয়েছে কিছুক্ষণ আগে। প্রিয়মের বাবা রাহাত চৌধুরী বাইরে এসে বরযাত্রীদের ফিরে যেতে নির্দেশ দিলেন। ওনারা এই নির্দেশে সবাই বুঝতে পারল আসলেই বউ পালিয়েছে। প্রিয়মের মেজাজ আগুনের মতো গরম হয়ে গেছে। পালানোর হলে কাল কি করছিল? কাল পালালেই তো আর এমন হতো না। প্রিয়ম মাথার উপর থেকে পাগড়িটা ফেলে দিয়ে গাড়িতে উঠে বসল। প্রণয় এখনো বুঝতে পারছে না বিয়েটা কার সাথে হয়েছে ওর। জি, একটু আগেই কোনো একটা মেয়ের সাথে প্রণয়ের বিয়ে হয়েছে। প্রণয় বিয়ের ব্যাপারে কিছুই জানতো না। তাকে এক প্রকার জোর করে নিয়ে আসা হয়েছে। আর এর পেছনে হাত হলো তার কামিনা বন্ধুদের সাথে বাবা মা যোগ দিয়েছে। ওরা প্রণয়কে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছে। তারপর দুপুরের দিকে জোরাজুরি করে মেয়ের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। প্রণয় চলে আসতে চাইলে ওর মা ওকে আটকে ফেলেছে।
পুরোটা সময় ও বোবার মতো চুপ ছিল। এখনও মাথায় কিছু ঢুকছে না আসলে বিয়েটা কার সাথে হয়েছে। মেয়ের চেহারাও এখনও দেখেনি প্রণয়। এমনিতেই মনটা ভালো নেই। আজ অরুণের বিয়ে হয়ে গেছে, তার উপর এমন কিছু একদম নিতে পারছে না প্রণয়। এখন আবার বন্ধুরা জোরাজুরি করছে বাসর ঘরে যাওয়ার জন্য। বাসর ঘরে কি হবে, অসহ্য লাগছে সব কিছু। প্রণয় বাসর ঘরে যাবে না বলে বসে রইল, কিন্তু ওর নাছোড়বান্দা বন্ধুরা উঠে পড়ে লেগেছে যে করেই হোক প্রণয়কে বাসর ঘরে পাঠাবে। ফারদিন প্রণয়ের মাথায় গাঁটটা মেরে বলল, শালা আর কতক্ষণ বসে থাকবি, ভাবি অপেক্ষা করছে তো। ফারদিন, বিরক্ত করিস না তো, তোরা জানতি আমার লাইফে আর ভালোবাসা আসবে না, তবু এমন কেন করলি? একটাবার আমাকে জানালে এমন হতো না। আমরা ভালোই করেছি, এখন তুই বাসর ঘরে যাবি মানে যাবি। তুর্য ধমকে বলল। তারপর প্রণয়কে ঠেলে ঠুলে ওর রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। প্রণয় মনে মনে বন্ধুদের ইচ্ছে মতো গালি দিয়ে সামনে তাকাতেই দেখল অরুণী বিছানায় বসে আছে। এটা কি করে সম্ভব? অরুণীও অবাক। এবার দুজনে একসাথে ইয়া জোরে বাড়ি কাঁপিয়ে চিৎকার দিল। ওদের চিৎকারে প্রণয়ের বাবা মা বন্ধুরা চলে এলো। প্রণয়ের মা বলল, কি হলো, চিল্লাচ্ছিস কেন? প্রণয় তোতলাতে তোতলাতে বলল, মা, ও এখানে কেন? প্রণয়ের বাবা উত্তর দিল, গাধা, ও তোর বউ, তাই এখানে। এটা কি করে সম্ভব? ওর তো বিয়ে হয়ে গেছে। প্রণয় বিস্ময়ে জবাব দিল। হ্যাঁ, ওর বিয়ে হয়েছে তোর সাথে, ফারদিন বলল। প্রণয় আর অরুণী দুজনেই অবাক। ওরা কেউই জানতো না আজ ওদের বিয়ে। প্রণয় আবার প্রশ্ন করল, কিভাবে? এবার তুর্য হেসে বলল, এটা আঙ্কেল আন্টি আর আমাদের প্ল্যান ছিল। আমরা ধরে নিয়েছিলাম শেষ পর্যন্ত অরুণী তোকে অ্যাকসেপ্ট না করলে এবং সেই দুঃখে তুই দেবদাস হবি, তাই আমরা ভাবলাম অন্যভাবে চেষ্টা করা যাক। তারপর তোর ব্যাপারে আঙ্কেল আন্টিকে জানাই। আঙ্কেল আন্টি অরুণীদের বাসায় যায় ওকে দেখতে, তারপর ওখানেই কথা পাকাপাকি করে ফেলে। আর ওই দিন যাতে তোরা দুজন এটা না জানতে পারিস সেই জন্য আমরা তোকে ভুলিয়ে ভালিয়ে বাসা থেকে বের করে নিয়ে যাই। এরপর এতদিন তলে তলে সব হচ্ছিল, কিন্তু তুই জানতি না। আর ওদিকে অরুণীও জানেও না ওর বর কে হবে। আর আজকের কাহিনী তো তুই জানিসই। পুরো কাহিনী বলার পর প্রণয় মনে মনে খুশি হলেও মুখে প্রকাশ করল না অরুণী রিয়াকশন দেখার জন্য। কিন্তু অরুণী কোনো রিয়াকশন করল না, চুপচাপ বসে রইল। ওদেরকে ঘরে রেখে সবাই বের যাওয়ার পর প্রণয় 5 মিনিট চুপ করে থেকে বলল, অজু করে আসো। অরুণী বিছানা থেকে নেমে অজু করে আসলো। তারপর প্রণয় গিয়ে অজু করে ফ্রেশ হয়ে আসলো। দুজনে একসাথে নামাজ শেষ করার পর অরুণী বলল, শুয়ে পড়ুন, আমি সোফায় শোব। না, তুমি খাটে শও, আমি সোফায় শুতে পারবো। আচ্ছা, আর শুনুন, ভাববেন না আমি আপনার উপর রেগে আছি অথবা বিয়েটা মানি না। আমি বিয়েটা মন থেকেই মেনেছি। আল্লাহর কালাম পড়ে আমাদের বিয়ে হয়েছে, তাই না মানার কিছুই নেই। হতে পারে কাকতালীয়ভাবে আমাদের বিয়েটা হয়েছে, তবে সম্পর্কটা হালাল, তাই আমি এই সম্পর্কে কোনো রকম দুঃখী নেই। শুধু সম্পর্কে স্বাভাবিক হওয়ার জন্য একটু সময় চাইছি। প্রণয় অরুণীর কথায় মুচকি হাসি দিয়ে বলল, শুয়ে পড়ুন তো মিসেস অরুণী, সকালে একসাথে নামাজ পড়ব। অরুণী আর প্রণয় মুচকি হেসে শুয়ে পড়ল। অন্যদিকে প্রিয়ম বাসায় এসে নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে। আজকের মতো বেইজ্জতি জীবনেও হয়নি তার। এদিকে পায়েল চৌধুরী নিচে বসে মাথায় হাত দিয়ে বলল, ছি, কতটা বেয়াদব মেয়ে, নিজের বাবা মায়ের সম্মান জলাঞ্জলি দিয়ে পালিয়েছে আর একটা ছেলের সাথে। এমন মেয়ে আমার হলে কেটে দুটুকরো করে ফেলতাম। পায়েল, এবার থামো। মেয়েটাকে হয়তো জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে, তাই এমন করেছে। এমন হলে আমাদের বলতেই পারত। হয়েছে, এখন বাদ দাও।
উপরে গিয়ে প্রিয়মকে ডাক দাও, ছেলেটা কখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। আমি কয়েকবার গিয়ে দরজা ধাক্কেছি, কিন্তু ও খোলেনি। আবার যাও, কখন থেকে না খেয়ে আছে। যাচ্ছি। এটা বলে পায়েল চৌধুরী প্রিয়মের রুমে কড়া নাড়া শুরু করলো। প্রিয়ম দরজা খুলছে না। পায়েল চৌধুরী বাইরে থেকেই বলছে, বাবু দরজা খোল, শোন দরজা খোল। তোর বাবা আমি না খেয়ে আছি, আয় একসাথে খাবো। তোমরা খেয়ে নাও মা, আমি খাবো না। তুই না খেলে আমরাও খাবো না। মায়ের কথা শুনে প্রিয়ম বিরক্ত হয়ে বলল, আচ্ছা টেবিলে খাবার দাও, আমি আসছি। পায়েল চৌধুরী নিচে চলে গেলে খাবার বাড়তে, আর প্রিয়ম শেরওয়ানি খুলে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তিনজনে একসাথে খাওয়া শুরু করতেই পায়েল চৌধুরী বললেন, বাবু মন খারাপ করিস না, তোকে আরও ভালো মেয়ে বিয়ে করাবো। মা আর বিয়ের কথা বলবে না, আমার শিক্ষা হয়ে গেছে, আমি বিয়েই করব না, সিঙ্গেল মরব। প্রিয়ম রেগে জবাব দিল। প্রিয়মের কথায় ওর বাবা মা চুপ রয়ে গেল। বোঝাই যাচ্ছে মেজাজ গরম আছে। এই অবস্থায় কথা না বলাই ভালো। প্রিয়ম খাওয়া শেষ করে চলে গেল নিজের রুমে। প্রিয়ম যাওয়ার পর প্রিয়মের বাবা বলল, এখন আর বিয়ের কথা তুলো না, এটাই ঠিক হবে। আচ্ছা মেয়েটার নাম কি যেন ছিল, ভুলে গেছি। রাহাত চৌধুরী বললেন। নাহার। পায়েল চৌধুরী বিরক্ত নিয়ে বলল, ও আচ্ছা, নাহারের মাকে কাল কল দিয়ে বলে দিও আমাদের গয়নাগুলো যেন ফেরত দেয়। তুমিই করো, আমি পারবো না। এটা বলে পায়েল চৌধুরী মুখ ভেঙিয়ে চলে গেল। প্রণয় ঘুম থেকে উঠে দেখে অরুণী ঘুমিয়ে আছে। প্রণয় অরুণীর মাথায় হাত বোলাতে বোলাতে ডাকতে লাগলো, অরুণী ওঠো, নামাজ পড়তে হবে। 2-3 বার ডাকার পর অরুণী উঠে ফ্রেশ হয়ে আসলো। তারপরে দুজনে নামাজ পড়া শেষ করে সোফায় বসলো। প্রণয় অরুণীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি তোমাকে অরু বলে ডাকি? ডাকুন। হাঁটতে যাবে আমার সাথে? আজ আজ তো ঘরে অনেক মেহমান, কেউ দেখলে কি বলবে? আচ্ছা তাহলে ছাদে চলো। চলুন। অরুণী আর প্রণয় দুজনেই ছাদের কিনারায় দাঁড়িয়ে রইল সূর্য ওঠার অপেক্ষায়। এই দিনটার অপেক্ষায় প্রণয় গত 3 বছর ধরে করছিল। অবশেষে আজ পূর্ণ হলো। এবার থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন অরুণীর সাথেই কাটে, মনে মনে সেটাই চাইছে প্রণয়। সূর্যের সোনালি আলো দুজন কপতির চোখে মুখে পড়ছে, আর তার উজ্জ্বল আলোতে তাদের চেহারা খুশি ঝলমল করছে। অরুণী মুচকি হেসে প্রণয়ের দিকে চেয়ে মনে মনে বলল, আমার তকদিরে আপনিই ছিলেন। এটা জানলে কখনোই আপনাকে কষ্ট দিতাম না। তবে এবার থেকে সব সময় আপনার হাসি খুশির কারণ হয়ে থাকব। চলবে।